সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমাকেও আল্লাহ পাক ভালো রেখেছেন। আজকে আমি তোমাদের মাঝে যে জিনিসটি আলোচনা করব সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ। আলোচনা করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ, সেটি হচ্ছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেশি বেশি লাইক করবে এবং কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দেবে। আরেকটি ব্যাপার হচ্ছে আংশিক ভগ্নাংশ অনেক ছাত্রছাত্রী ভালো বুঝতে পারে না, অনেক সমস্যা, অনেক প্রশ্ন থেকে যায়। আজকে চেষ্টা করব সেই প্রশ্নগুলোর সমাধান দিতে, যাতে তোমাদের মনের ভিতরে তোমাদের আংশিক ভগ্নাংশ সম্পর্কে যে প্রশ্নগুলো আছে বা থাকে সাধারণত সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিষয়ে আলোচনা করতে পারবো না। ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো ভাঙা অংশ, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যার অংশবিশেষ। ভগ্নাংশ হলো একটি পূর্ণ সংখ্যার অংশবিশেষ। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি 6 ভাগের 5 ভাগ, 4 ভাগের 3 ভাগ, অর্থাৎ সম্পূর্ণ ভাগ হলো 4, সেখান থেকে আমরা 3 ভাগ নিয়েছি। এটি একটি ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ নিচেরটি হচ্ছে হর, উপরটি হচ্ছে লব। এখন আসি আংশিক ভগ্নাংশ কি। আংশিক ভগ্নাংশ হলো ভগ্নাংশেরই অংশবিশেষ। যে এখানে একটি আমি উদাহরণ দিয়ে দিয়েছি। 5/6, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ, এটি একটি ভগ্নাংশ। এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/3 যোগ 1/2। তো এই ভগ্নাংশটিকে আমরা দুটি ভগ্নাংশে রূপান্তর করেছি বা দুটি ভগ্নাংশের যোগ আকারে লিখেছি। তাহলে এই প্রত্যেকটি অংশই একটি হলো একটি আংশিক ভগ্নাংশ, অর্থাৎ একটি ভগ্নাংশের অংশ। 3 ভাগের 1 ভাগ আর হলো 2 ভাগের 1 ভাগ, দুটোই হচ্ছে একটি ভগ্নাংশের অংশ। তা সুতরাং শিক্ষার্থীবৃন্দরা, আংশিক ভগ্নাংশ হলো কোনো ভগ্নাংশকে অংশে ভাগ করা। এরপর আমরা শিখব প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি আশা করছি অনেকেই জানো, তারপরও বলছি। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হর বড়, লব ছোট, সেটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার হর ছোট, লব বড়। এখন শিক্ষার্থীবৃন্দরা, আমরা দেখব যে অপ্রকৃত ভগ্নাংশকে কিভাবে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা যায়। দেখো, এখানে আমি যে অপ্রকৃত ভগ্নাংশটি নিয়েছি, যে 8/7, এটিকে আমি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব। প্রথমে আমরা 8কে 7 দিয়ে ভাগ করব, তাহলে 8-এর ভিতরে 7 যায় একবার, 7 7 থাকতেছে 1, অবশিষ্ট থাকতেছে। তো এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এটাকে আমরা দুইভাবেই লিখতে পারি, অর্থাৎ ভাগফল প্লাস উপরে থাকবে ভাগশেষ, আর নিচে থাকবে হলো ভাজক। সামনে অর্থাৎ ভাগফলের সাথে যোগ হবে ভাগফল যোগ উপরে ভাগশেষ, নিচে হচ্ছে ভাজক। এটিকে আমরা এভাবেই লিখতে পারি 1 সমস্ত
7-এর 1। তার মানে হচ্ছে কি এখানে কি দাঁড়ালো, যে এখানে আমরা একটা পূর্ণ অংশ পাচ্ছি, তার সাথে একটি ভগ্নাংশ পাচ্ছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ খেয়াল করো, এখানে কিন্তু এই পূর্ণ একটি অংশের সাথে আমরা ভগ্নাংশ পাচ্ছি। তাহলে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশটি এখন প্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে। অর্থাৎ আমরা পূর্ণ অংশের সাথে যে ভগ্নাংশটি পেয়েছি সেটি একটি প্রকৃত ভগ্নাংশ। তো এভাবে আমরা ভাগ করে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি। এটি তোমাদের কেন দেখালাম, কারণ তোমরা যখন আংশিক ভগ্নাংশ করতে যাও তখন দেখা যায় যে সেখানে অপ্রকৃত ভগ্নাংশ থাকে, অর্থাৎ হরের চেয়ে লবের চলকের ঘাত বেশি থাকে বা সমান থাকে। তখন তোমরা আসলে বুঝতে পারো না এটি কীভাবে করতে হয় বা কীভাবে প্রকৃতি করতে হয়। তো এটি বোঝানোর জন্যই মূলত প্রাথমিক অবস্থায় এটি তোমাদেরকে বোঝালাম, যাতে করে তোমরা ওইগুলো বুঝতে পারো। এরপরে শিক্ষার্থীবৃন্দরা আমি তোমাদেরকে একটি বীজগণিত রাশি নিয়ে দেখিয়েছি কীভাবে অপ্রকৃত ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশে করতে হয়। এখানে আমি একটি বীজগণিত রাশি নিয়েছি, সেখানে উপরে আছে x² + 5x + 3, নিচে আছে x + 3। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ হরের তোমার লবের যে চলক, লবের ঘাত হচ্ছে 2, অর্থাৎ লবের ঘাত হচ্ছে 2 আর হরের ঘাত হচ্ছে 1। লবের যে বীজগণিত রাশিটি আছে সেটি হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট, আর হরে যে বীজগণিত রাশিটি আছে সেটি হচ্ছে একঘাত বিশিষ্ট। এরকম লবে যদি হরের চেয়ে যদি লবের ঘাত চলকের সর্বোচ্চ ঘাত যদি বেশি হয়, বা লবটি যদি বেশি ঘাত বিশিষ্ট বীজগণিত রাশি হয় এবং হরটি যদি কম ঘাত বিশিষ্ট বীজগণিত রাশি হয়, তাহলে অথবা সমান, অথবা লব এবং হর যদি সমান ঘাত বিশিষ্ট বীজগণিত রাশি থাকে, তাহলে সেগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে লবের ঘাত হচ্ছে 2 আর হর হচ্ছে একঘাত বিশিষ্ট বীজগণিত রাশি। তাই এটিকে আমরা প্রকৃত করার জন্য আমরা ভাগ করব, অর্থাৎ x + 3 দিয়ে x² + 5x + 3 ভাগ করব। তা ভাগ করার নিয়ম আশা করছি ভাগ তোমরা অনেক আগে থেকেই করেছো, তারপরও আমি বোঝানোর জন্য এটি করছি। এখানে প্রথম আছে x, এখানে প্রথমে আছে x²। আমার এক্সের সাথে আর ফলের গায়ে এমন একটি সংখ্যা নিতে হবে, এমন কিছু নিতে হবে যাতে প্রথমের সাথে মিলে যায়। যেহেতু এখানে x আছে, তাই এখানে আমি প্রথমে x নিব। তাহলে এখন x দিয়ে যদি x গুণ করি তাহলে আমরা x² পাবো, অর্থাৎ এটি প্রথমের সাথে মিলে গেছে। এরপরে পরের যে সংখ্যাটি আছে, পরে যে পদটি আছে, এই পদের সাথে আমরা xটি গুণ করব, তাইলে পাবো 3x। দেখো এখানে যে বীজগণিত রাশি আছে সেখানে কিন্তু 5x আছে, আমরা 5x এর নিচে 3x লিখব। যেহেতু x এর সাথে x মিলে গেছে, এজন্য এটা নিচে লিখতে পারি। এজন্য না মিললে আমরা কিন্তু এখানে এটা নিচে লিখতে পারবো না, এটা সরিয়ে লিখতে হবে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে, তাই নিচের সাইনগুলো পরিবর্তন করতে হবে। আমরা এখানে প্লাস ছিল মাইনাস দিয়ে দিচ্ছি, এখানে প্লাস ছিল মাইনাস দিয়ে দিচ্ছি, কাটাকাটি করলাম। এখানে থাকতেছে 2x, তারপর পরবর্তী সংখ্যা নিলাম +3। এরপরে আমরা আসলে যদি এর প্রথমে আছে 2x, এখানে প্রথম আছে x, এখন এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যাতে
প্রথমের সাথে মিলে যায়, তাই প্রথমে এখানে আমি +2 আনলেই মিলে যায়। +2 অর্থাৎ 2 দিয়ে যদি এক্সকে গুণ করি তাহলে আমরা পাবো 2x, এবং +3কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 6। তো এখানেও যা নিচের সাইনকে পরিবর্তন করে দিলাম, কাটাকাটি করলাম, এখানে থাকতেছে -3। তার মানে এখানে ভাগশেষ হলো -3, ভাগ ফল হচ্ছে x+2 এবং ভাজক হচ্ছে x+3। আমরা আগের যে তোমার সংখ্যা দিয়ে যে আংশিক তোমার একটি অপ্রকৃত ভগ্নাংশ দেখেছিলাম, এটি জাস্ট ওইভাবেই আমি প্রকৃত ওইটাকে যেভাবে প্রকৃত করেছি এটাকেও ঠিক কীভাবে প্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি। এখানে x+2 হলো একটা পূর্ণ সংখ্যা, তাহলে x+2 তার সাথে তোমার প্লাস হবে কি, উপরে থাকবে তোমার ভাগশেষ এবং নিচে থাকবে ভাজক। তাই উপরে আমি ভাগশেষ সাথে -3 দিয়েছি এবং নিচে ভাজক x+3 লিখেছি। তার মানে আমি কি লিখতে পারি, x+2 প্লাস -3/x+3, এবং এটি কিন্তু একটি এখন প্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত হয়েছে। আসলে আমরা মূলত এরকম যখন আসবে অপ্রকৃত ভগ্নাংশ থাকবে, তখন আমরা প্রকৃত যে ভগ্নাংশটি আমরা পাবো সেই প্রকৃত ভগ্নাংশটি মূলত আংশিক ভগ্নাংশে পরিণত করব। কোনো পূর্ণ সংখ্যার আংশিক ভগ্নাংশ হবে না, তোমার ভগ্নাংশেরই আংশিক ভগ্নাংশ হবে, অর্থাৎ প্রকৃত ভগ্নাংশেরই আংশিক ভগ্নাংশ হবে। তা সুতরাং যখন আমরা অপ্রকৃত ভগ্নাংশ পাবো তখন তাকে আমরা প্রকৃত করব, অর্থাৎ তাকে ভাগ করার মাধ্যমে হোক বা অন্য নিয়মে হোক, যে প্রকৃত যে অংশটি পাবো, প্রকৃত ভগ্নাংশের যে অংশটি পাবো সেটি মূলত আংশিক ভগ্নাংশ করব। শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা দেখব যে আংশিক ভগ্নাংশ করার 5 রকম প্রকার আছে, অর্থাৎ 5টি বিষয়, 5টি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে। যে এই নিয়মগুলো অনুযায়ী বা এই প্রকারগুলো অনুযায়ী আমাদেরকে আংশিক ভগ্নাংশ করতে হবে। এটা 5টি নিয়ম আমাদেরকে মনে রাখতে হবে, তাহলে আংশিক ভগ্নাংশ করতে আমাদেরকে আসলে তেমন সমস্যা পড়তে হবে না। 5টি নিয়ম যদি আমরা ভালোভাবে বুঝতে পারি তাহলে আসলে আমাদের কোনো তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এই 5টি নিয়ম যদি বুঝতে পারো তাহলে তোমাদের সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। প্রথমে, যদি হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়, এটা আমি বুঝিয়ে দিচ্ছি। হরে আসলে আমরা যার যে ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ করব তার হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকতে হবে। যেমন একটি আমি এই জায়গায় একটি যে ভগ্নাংশটি নিয়েছি, আর এই জায়গায় দেখো হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে, এই জায়গাও তার ঘাত 1, এই জায়গায় এক্সের ঘাত 1, এই জায়গায় এক্সের ঘাত x, এবং তারা কিন্তু একঘাত বিশিষ্ট উৎপাদক। এবং পুনরাবৃত্তি না হয়, যা কিন্তু পুনরাবৃত্তিও হয়নি, অর্থাৎ এখানে x+2 উপর স্কোয়ার অথবা x+3 উপর স্কোয়ার এরকম কিন্তু নেই। যদি স্কোয়ার থাকতো অথবা কিউব থাকতো তাহলে কিন্তু পুনরাবৃত্তি হতো। এখন এই যে প্রকারটি আছে বা এই যে তোমার এভাবে এরকম যদি দেওয়া থাকে তখন আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করব, এটা নিয়ম হচ্ছে আমরা উপরে যে কোনো একটি ধ্রুবক নিব, অর্থাৎ উপরে a হোক b হোক, আমরা আসলে এ থেকে শুরু করব। তাহলে a উপরে থাকবে আর নিচে থাকবে x+2, এরপরে প্লাস হবে, তারপর উপরে আমরা b দেব, নিচে দেব x+3। এরপর এখানে আমি একটা x0 দিয়েছি, x0 দিয়েছি, এখানে আমরা x0 দিয়েছি। এটি কেন দিয়েছি এটি বোঝার জন্য আমি বলছি। আর নিচে যে এক্সের যে চলক থাকবে, নিচে এক্সের যে পাওয়ার থাকবে, নিচে চলকের যে পাওয়ার থাকবে, উপরে তার চেয়ে 1 পাওয়ার কম থাকবে, এটা তোমরা মনে রাখবে। আর এখানেও ঠিক তাই, যে নিচে এক্সের পাওয়ার আছে
1, তাই উপরে আমি এক্সের পাওয়ার দিয়েছি 0। এটিকে আসলে কী লাগে, এক্সের পাওয়ার 0 মানে কি 1, তাহলে আমরা a বাই এক্স প্লাস 2 লিখতে পারি। আর এক্সের পাওয়ার 0 মানে 1, তাহলে এই জায়গায় লিখতে পারি b বাই এক্স প্লাস 3। অর্থাৎ এরকম যদি হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়, তাহলে আমরা এরকমভাবে এই নিয়মে আমরা আংশিক ভগ্নাংশ করতে পারি। এরপরে 2 নম্বর নিয়মটি কি, 2 নম্বর বিষয়টি কি, 2 নম্বর প্রকারটি খেয়াল করো। যদি হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়, যদি হরে একঘাত বিশিষ্ট উৎপাদক এবং পুনরাবৃত্তি হয়, তা আমি এই একই উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছি। দেখো প্রায় সেম ভগ্নাংশটি আমি নিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। x প্লাস 5 প্লাস 3 5x প্লাস 3 নিচে আছে x প্লাস 2 স্কোয়ার x প্লাস 3। এখানে খেয়াল করে, এখানে কিন্তু হরে এবার একঘাত বিশিষ্ট উৎপাদক আছে কিন্তু পুনরাবৃত্তি আছে, যা কিন্তু x প্লাস 2 স্কোয়ার আছে। তাহলে এটিকে আমরা কীভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করব? 2 নম্বর প্রকারটি হচ্ছে কি, যদি হরে একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়। এখানে খেয়াল করো শিক্ষার্থীবৃন্দরা, উপরে আছে 5x প্লাস 3, নিচে আছে x প্লাস 2 স্কোয়ার ইন্টু আছে x প্লাস 3। এখানে কিন্তু আসলে পুনরাবৃত্তি হয়েছে। হরে একঘাত বিশিষ্ট উৎপাদক আছে এবং পুনরাবৃত্তি হয়েছে, কারণ x প্লাস 2 স্কোয়ার আছে, স্কোয়ার থাকার কারণে আসলে কিন্তু পুনরাবৃত্তি হয়েছে। এবার এটিকে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে পরিণত করব? আসলে এটি প্রথম নিয়মের মতোই হবে। প্রথমে আসলে এই যে x প্লাস 2 স্কোয়ার আছে, এটি কিন্তু দুইবার আসবে। একবার আসবে x প্লাস 2 স্কোয়ার হিসেবে, আর একবার আসবে শুধু x প্লাস 2। এবং আমরা এটি দেখো কিভাবে করেছি, পুরো উপরে ax0 বাই এক্স প্লাস 2 স্কোয়ার, অর্থাৎ উপরে একটি ধ্রুবক আসছে, সেটি হচ্ছে উপরে একটা ধ্রুবক নিয়ে, সেটি হলো a, আর নিচে x প্লাস 2 স্কোয়ার আর x2 বার 0। আমি আগেই বলেছিলাম কেন 0 আসছে, x2 বার 0 আসছে কেন, কারণ এই জায়গার চলকের পাওয়ার কিন্তু 1, অর্থাৎ উপরের এই স্কোয়ারটি তোমার ধরা যাবে না, তোমার ধরতে হবে ভিতরে এক্সের পাওয়ার কত আছে আর চলকের পাওয়ার কত আছে। এই জায়গায় যদি চলকের পাওয়ার আছে 1, তাহলে এখানে হবে তোমার চলকের পাওয়ার 0। এরপরে আসবে b, এখানে আসবে আবার x প্লাস 2। প্রথমে আসবে x প্লাস 2 স্কোয়ার, তারপর আসবে x প্লাস 2, অর্থাৎ x প্লাস 2 স্কোয়ার, x প্লাস 2-র উপর স্কোয়ার থাকার কারণে এটি কিন্তু দুইবার নিতে হবে। একবার x প্লাস 2 স্কোয়ার, তারপর একবার শুধু x প্লাস 2। এরপরে তোমার নিতে হবে c দিয়ে, a নিলাম, b নিলাম, তারপরে ধ্রুবক নিলাম c, এবার c নিচে আসবে x প্লাস 3। এবং এখানেও কিন্তু এক্সের পাওয়ার কি 0, কারণ যেহেতু এখানে চলকের পাওয়ার 1, তাই এখানে আমার এই চলকের পাওয়ার যেহেতু 1 আছে, তাইলে আমরা এখানে তার চেয়ে 1 কম দিতে হবে। শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা কি পাই দেখো, a বাই এক্স প্লাস 2 স্কোয়ার প্লাস b বাই এক্স প্লাস 2 প্লাস c বাই এক্স প্লাস 3। এরপর 3 নম্বর নিয়ম, হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়। এবার হরে যদি দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি না হয়, তখন আমরা কিভাবে করব? এখানে একটি আংশিক ভগ্নাংশ নিয়েছি 5x প্লাস 3, নিচে আছে x স্কোয়ার প্লাস 2x প্লাস 3। এখানে কিন্তু দেখো হরে কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক রয়েছে এবং পুনরাবৃত্তি হয় না। এখন আমরা কীভাবে লিখব এটাকে? এই আংশিক ভগ্নাংশে পরিণত করার জন্য প্রথমে একটি কথা আমি বলে রাখি, সেটি হচ্ছে এখানে দেখো যে প্রথমে আমি উপরে নিয়েছি ax প্লাস b x2 বার 0, নিচে আছে x স্কোয়ার প্লাস 2। এটি আসলে কীভাবে নিবা তোমরা খেয়াল করো। আর যেহেতু প্রথম যে উৎপাদকটি আছে তার ঘাত আছে কত, তার ঘাত আছে 2, অর্থাৎ পাওয়ার আছে কত 2। তাহলে আমরা এখানে আমি বলছিলাম যে নিচের চলকের পাওয়ার যদি 2 যেটি থাকবে, নিচের চলকের পাওয়ার যেটি থাকবে, উপরে আমরা যে ধ্রুবক নেব তার সাথে তার চলকের পাওয়ার
তার চেয়ে 1 কম থাকবে। কিন্তু আসলে 1 কম থাকবে ঠিক আছে, কিন্তু কমতে কমতে কিন্তু একদম 0 পর্যন্ত যেতে হবে। কমতে কমতে 0 পর্যন্ত যেতে হবে, যেটি আমি এখানে লিখেছি। দেখো প্রথমে এখানে আছে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 2 আছে, তো আমি উপরে লিখেছি এ এক্স টু দি পাওয়ার 1। একটি ধ্রুবপদ নিয়েছি, তার সাথে এক্সের পাওয়ার 1 দিয়েছি, কমাই দিয়েছি। ওখানে 2 আছে, যেখানে 1 দিয়েছি। এখন আমাদেরকে 1 থেকে 0 পর্যন্ত যেতে হবে। আগের যে তোমার ভগ্নাংশগুলো ছিল সেখানে কিন্তু প্রথমেই 0 হয়ে গিয়েছিল, যার জন্য আর সামনে যেতে হয়নি। এবার কিন্তু এখানে 1 আছে, তারপর আমাকে আরও সামনে যেতে হবে, অর্থাৎ 0 পর্যন্ত যেতে হবে। এরপরে প্লাস দিয়ে তবে আরেকটি ধ্রুবপদ নেব এবং এক্সের পাওয়ার আমি 0 নেব। এই 0 পর্যন্ত এসে কিন্তু শেষ হয়ে যাবে। এখন কিন্তু আর নেওয়ার কোনো সিস্টেম নেই বা নিতে হবে না। এরপরে প্লাস দেবো, প্লাস দেওয়ার পর পরের যেটি উৎপাদকটি আছে এক্স প্লাস 3। এক্স প্লাস 3-এর জন্য আমরা কী নেব, যেহেতু এখানে কিন্তু এক্সের পাওয়ার আছে 1, তাই এখানে কিন্তু সির সাথে যে চলকটি নেব সেটি অবশ্যই 0 হবে, কারণ এখানে এসে শেষ হয়ে গেছে। এখানে তো সামনে আর কিছুই সামনে আমাদের যেতে হচ্ছে না, যেহেতু প্রথমেই 0 হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি এ এক্স প্লাস বি, যেহেতু বির সাথে চলকটি পাওয়ার 0, তাহলে আমরা শুধু বি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 2, এবং এখানে আমরা একটা সি বাই এক্স প্লাস 3, আর মাঝখানে প্লাস চিহ্ন থাকবে। এরপরে হরে যদি দ্বিঘাত উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়, তখন আমরা কী করব? যদি দ্বিঘাত উৎপাদক থাকে এবং পুনরাবৃত্তি হয়, এখানে আমি একটু ভগ্নাংশ নিয়েছি 5x প্লাস 3, এক্স প্লাস 3 আর এক্স স্কোয়ার প্লাস 2, তার উপরে আছে হোল স্কোয়ার। এখানে এটি কিন্তু পুনরাবৃত্তি হয়েছে এবং হরে কিন্তু দ্বিঘাত বিশিষ্ট উৎপাদকও আছে এবং এটি পুনরাবৃত্তিও হয়েছে। এখন প্রথম যে উৎপাদকটা সেটি আছে এক্স প্লাস 3, এটাকে আমরা কীভাবে লিখব? এখানে প্রথমে একটি ধ্রুবক নিলাম এ, তার সাথে এক্স টু দি পাওয়ার 0, কারণ যেহেতু এই যেখানে এক্সের পাওয়ার 1 আছে, তো এখানে আমি এই জায়গায় এক্সের পাওয়ার 0 হবে। এরপরে প্লাস, তারপর আমার প্রথম উৎপাদক নেওয়া হয়ে গিয়েছে। তারপরে এখানে যেহেতু তোমার এটা যেহেতু পুনরাবৃত্তি হয়েছে, সুতরাং এটা দুইবার লিখতে হবে। একবার এক্স স্কোয়ার প্লাস 2, আরেকবার লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আসলে এটি তুমি যে কোনো একটা আগে পরে লিখতে পারো। যদি তুমি এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার আগে লেখো, তারপরে এক্স স্কোয়ার প্লাস 2 পরে লেখো, সমস্যা নাই। অথবা এক্স স্কোয়ার প্লাস 2 আগে লিখে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার পরে লেখো, তাতেও কোনো সমস্যা নেই। এরপরে আমি কী নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস 2, এটি নিয়েছি এক্স স্কোয়ার প্লাস 2। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে তোমার এইভাবে। এবার কিন্তু এখানে পাওয়ার আছে 2, তাহলে এটি কিন্তু আমার উপরে কিন্তু যে ধ্রুবকগুলো থাকবে তার সাথে চলকের পাওয়ার কিন্তু কমতে কমতে 0 পর্যন্ত যেতে হবে। তাহলে প্রথমে থাকবে কি, প্রথমে একটি ধ্রুবক নিয়েছি বি, এরপর এক্সের পাওয়ার আছে 1, তারপরে প্লাস দিয়ে সি, তারপর এক্সের পাওয়ার 0। যেহেতু আমাদেরকে এখানে 1 নেওয়ার পরও আরও সামনে যেতে হবে, সুতরাং আমরা বি নেব, তারপরে সি নেব। এরপরে যেটি আছে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার নেব। এখানেও উপরেও জাস্ট ঠিক, যেহেতু এই জায়গায় এখানেও তোমার এক্সের পাওয়ার 2 আছে, তাহলে তোমার যেহেতু বি আর সি নেওয়া হয়েছে ধ্রুবক পদ, এবার আমরা ডি নেব এবং এক্সের পাওয়ার 1 থাকবে। তারপরে ডির পরে যেহেতু এক্সের পাওয়ার 1 এবং 1 থেকে 0 পর্যন্ত যেতে হবে, তারপর এই জন্য আমরা ডির পরে ই নেব, ই এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা কীভাবে লিখতে পারি? দেখো, এ বাই এক্স প্লাস 3 প্লাস বি এক্স প্লাস সি বাই এক্স স্কোয়ার প্লাস 2 এবং ডিএক্স প্লাস ই বাই এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। আশা করি শিক্ষার্থীবৃন্দরা আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের অনেক উপকার হবে আশা করছি। এভাবে যদি মনে রাখো বা বুঝতে পারো, তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। নাম্বার যে প্রকারটি আছে সেটি হচ্ছে লব হরের সমান বা বড় হলে। লব হরের সমান বা বড় হলে যদি অপ্রকৃত ভগ্নাংশ হয়, তবে তাকে প্রথমে প্রকৃত ভগ্নাংশে পরিণত করে তারপর প্রকৃত ভগ্নাংশের আংশিক
ভগ্নাংশ করতে হবে, যেটা আমি তাহলে এরকম অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশ করব। যেমন এখানে একটি উদাহরণ দিয়েছি x² + 5x + 3, আর নিচে আছে x + 3। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ উপরে যে বীজগণিত রাশিটি আছে এটি কিন্তু দ্বিঘাত বিশিষ্ট একটি বীজগণিত রাশি, আর নিচে যে বীজগণিত রাশিটি আছে সেটি কিন্তু একঘাত বিশিষ্ট বীজগণিতিক রাশি, যার জন্য এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ। আর সমান হলেও কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। এটিকে আমি আসলে কীভাবে এই প্রকৃত ভগ্নাংশে আমি এখানে পুরো তোমরা লিখে দিয়েছি কীভাবে প্রকৃত ভগ্নাংশ হবে। x + 2 - 3/x + 3 এটি কীভাবে আসছে সেটি আমি তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি পিছনে, সুতরাং এখানে আমি দেখাবো না। তাহলে এখানে এটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো এখানে আরেকটি উদাহরণ দিয়েছি, যেমন 5/4 এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা প্রকৃতি ভগ্নাংশে ভাগ করার মাধ্যমে প্রকৃতি ভগ্নাংশে করেছি, এটি আমি আগেই বুঝিয়ে দিয়েছি, এই জন্য এখানে আর বুঝাবো না। এরপরে তোমাদের যে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে সেটি হচ্ছে আংশিক ভগ্নাংশ করার সময় তোমার সমান চিহ্ন ব্যবহার না করে 3টি দাগ কেন দেওয়া হয়, সেটি তোমাদেরকে এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আংশিক ভগ্নাংশে সমান চিহ্নের পরিবর্তে কেন 3 দাগ বিশিষ্ট চিহ্ন ব্যবহার করা হয়? আসলে কারণ হচ্ছে আমরা যখন একটি ভগ্নাংশ, আমরা যখন দশমিক ভগ্নাংশ আমরা একটা ভগ্নাংশ পাই বা দশমিক ভগ্নাংশ যদি আমরা নেই, যেমন এখানে আছে 2.6453, এই ভগ্নাংশটি কিন্তু আমি কী লিখতে পারি 2.65 লিখতে পারি। অর্থাৎ এটি কিন্তু আমি সম্পূর্ণ দশমিক পরে সম্পূর্ণ কিন্তু অঙ্কগুলো আমরা লিখি না, আমরা 2 ঘর বা 1 ঘর লিখি। যেমন এখানে আমি 6, 4, 5, 3 পরিবর্তে আমি লিখে 6, 5 লিখেছি। অর্থাৎ যেহেতু আমি 2 ঘর পর্যন্ত রেখেছি এবং তৃতীয় ঘরের 5, 4-এর চেয়ে বড় সংখ্যা আছে, 4-এর চেয়ে বড় অঙ্ক আছে, এই জন্য আমরা কিন্তু 4-এর সাথে দ্বিতীয় সংখ্যার সাথে 1 যোগ করে 5 লিখেছি। তাকে এখানে কিন্তু পুরো সংখ্যাটা আমরা লিখি নাই। এরপর এখানেও কিন্তু একটি সংখ্যা দশমিক ভগ্নাংশ নিয়েছি যে 0.534। তা আমি কি লিখেছি শুধু 0.5, এখানে কিন্তু পুরো সংখ্যাটি লিখি নাই। শিক্ষার্থী বিন্দুরা একটি উদাহরণ খেয়াল করো, তাহলে এটি আশা করি ভালো করে বুঝতে পারবে। একটি দশমিক ভগ্নাংশ নিয়েছি 0.578 সমান লিখেছি, আমি লিখেছি 0.6, অর্থাৎ 5, 7, 8-এর পরিবর্তে আমি লিখেছি 0.6, কারণ এখানে আমি সবগুলো অঙ্ক লিখি নাই, শুধু প্রথম একটি সংখ্যা রাখছি, দশমিকের উপরে একটি অঙ্ক রেখেছি। যেহেতু 5-এর পরে যে অঙ্কটি আছে সেটি হচ্ছে 4-এর চেয়ে বড়, সুতরাং 5-এর সাথে 1 যোগ করে আমি 6 লিখেছি। তাহলে এটাকে যদি আমি সাধারণ ভগ্নাংশে পরিণত করি, তাহলে কী লিখতে পারবো 6/10 লিখতে পারবো, অথবা 3/5 আমরা লিখতে পারবো। এখন একটা জিনিস খেয়াল করো, 3/5 সমান আমরা লিখতে পারি 1/5 যোগ 2/5, 1/5 যোগ 2/5। আসলে কিন্তু এখন একটা ব্যাপার হচ্ছে, দেখো এই যে আমি 3/5-এর এই অংশ এইভাবে ভাগ করে লিখেছি, কিন্তু আসলে এই সংখ্যাটি কিন্তু যে আমি পুরোপুরি আসলে লিখি নাই। আমি কিন্তু এখানে সব সংখ্যা অঙ্কগুলো কিন্তু লিখি নাই, সব অঙ্কগুলো কিন্তু লিখি নাই। আমরা কিন্তু পুরো সংখ্যাটা আছে 0.6 যে আমরা 0.6 যে লিখেছি, এখানে কিন্তু পুরো সংখ্যাটা আমরা পাইনি, আমরা কিন্তু কম লিখেছি বা ওই সংখ্যাটি লিখতে পারি নাই। এবং তখন আমরা তো ওই সংখ্যাটা থেকেই আমরা এবং ওই 0.6 থেকে আমরা পেয়েছি 3/5, যেটি আসলে আমার মূল সংখ্যাটি কিন্তু নয়, যার জন্য আসলে আমাদেরকে এটিকে যে 2/5 যোগ করলে 3/5 আমরা যে পাই, ঠিক আছে, এটি কিন্তু মূল সংখ্যা নয়। এবং এই জন্যই আসলে মূলত এখানে তোমার 3 দাগ ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ করতেছি,
ওই ভগ্নাংশটি আসলে আমার মূল সংখ্যাটি নাও হতে পারে। মূল যে একটা ভগ্নাংশ আমার ছিল সেটি নাও হতে পারে এবং হতেও পারে, যার কারণে কিন্তু এরকম 3 দাগ ব্যবহার করা হয়। যেটি আসলে মূল কথাটি হচ্ছে যে আমরা যে ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশ করতেছি, যে ভগ্নাংশটি আংশিক ভগ্নাংশ করতেছি, অর্থাৎ যে ভগ্নাংশটি আমরা আংশিক ভগ্নাংশ আকারে লিখতেছি, সেগুলোর যোগফল আসলে সেই মূল ভগ্নাংশের সমান নাও হতে পারে। কেন না হতে পারে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এই জন্যই মূলত এখানে 3 দাগ সমান সমান চিহ্ন ব্যবহার না করে 3 দাগ ব্যবহার করা হয়। আশা করছি ব্যাপারটি বুঝতে পারছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাঝে জানিয়ে দেবে। এরপরে সামনের ভিডিওতে আমি চেষ্টা করব যে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকৃত ভগ্নাংশে পরিণত করা হয়, এই নিয়মগুলো আমি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর কিছু উদাহরণের মাধ্যমে তোমাদের কিছু আংশিক ভগ্নাংশের অঙ্ক আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারো। আশা করছি আল্লাহ যদি আমাকে সুস্থ সবল রাখে, আগামীতে এই ভিডিওগুলো নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।